বউ নিয়ে বাসর ঘরে যাবে, আর তুই এমন স্বাভাবিক আছিস কিভাবে? কষ্ট হচ্ছে না তোর? বড় মামার বড় ছেলে জীবন জাঙ্কুকের মুখে এমন কথা শুনে তড়িৎ গতিতে তার মুখের দিকে তাকাইতে জাঙ্কুকের ভাবভঙ্গি স্বাভাবিক। কফির মগে চুমুক দিয়ে তাকিয়ে রইল তের মুখের দিকে উত্তরের আশায়। এলোমেলো দৃষ্টি ফেলে আশেপাশে দেখতে থাকে তে। কি উত্তর দেবে বুঝতে পারছে না। জাঙ্কুক কিভাবে জানলো ওর প্রেমের কথা? ওর আর ইউনোর সম্পর্কের কথা ও আর ইউনো বাদে কেউ তো জানার কথা নয়। তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক ভুরু কুঁচকে বলে, কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? তে আমতা আমতা করে বলে, কি কি বলবো ভাইয়া, তোর বয়ফ্রেন্ড বউ নিয়ে বাসর করছে, কষ্ট হচ্ছে না? কে আমার বয়ফ্রেন্ড? কার কথা বলছো তুমি? বাহ, কার কথা বলছি বুঝতে পারছিস না? আজকে বিয়ে হলো কজনের? কজনের হবে আবার? ইউনো ভাইয়েরই তো বিয়ে হলো শুধু। ইউনো বউ নিয়ে বাসর করতে যাচ্ছে, আর তুই ওকে হারিয়ে এই অন্ধকার ছাদে দাঁড়িয়ে দুঃখ বিলাস করছিস। তের মুখটা মলিন হয়ে যায়। এতক্ষণ ধরে ধামাচাপা দিয়ে রাখা কষ্টগুলো হুট করেই বেরিয়ে আসে। চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তবে সেই পানিটুকু নজরে আসে না জাঙ্কুকের, কারণ ওরা দুজনে যেখানে দাঁড়িয়ে আছে সেখানটা অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। লাইটের টিমটিম আলো, মানুষের অবয়ব বোঝা যাচ্ছে শুধু। কথা বলছিস না কেন? তে বুঝতে পারে জাঙ্কুক ওর আর ইউনোর সম্পর্কের কথা জেনে গেছে, কিন্তু কিভাবে জানলো? তুমি কিভাবে জানলে ভাইয়া? জাঙ্কুক নিজের হাতে থাকা তের ফোনটা উঁচু করে ধরে পাওয়ার বাটন চাপতেই স্ক্রিনে আলো জ্বলে ওঠে। তে তাকিয়ে দেখে ওইটা ওরই ফোন। খেয়াল হয় ও ছাদে দাঁড়িয়ে ওর আর ইউনোর আগের চ্যাটগুলো দেখছিল। তখন হঠাৎ জাঙ্কুক ছাদে উঠে আসে। জাঙ্কুকের আচমকা কথা শুনে ভয়ে হাত থেকে ফোনটা নিচে পড়ে গিয়েছিল। তারপর জাঙ্কুক ওর কাছে কফি চায়। সারাদিন দৌড়াদৌড়ি করে মাথা হ্যাং হয়ে গেছে, নিচে সবাই ব্যস্ত, তাই ওকে কফি বানিয়ে দিতে বলে। কোনো কিছু না ভেবেই চোখের পানি আড়াল করে দ্রুত ছাদ থেকে নেমে গিয়েছিল তে। মাথা থেকে ফোনের কথা বেরিয়ে গিয়েছিল। জাঙ্কুক কি সব মেসেজগুলো পড়ে নিয়েছে, কিন্তু জাঙ্কুক তো অন্যের পার্সোনাল কিছু কখনোই হাত দেয় না, নাকি না চাইতেও দেখে ফেলেছে। তে জাঙ্কুকের হাত থেকে ফোনটা নেওয়ার জন্য হাত বাড়ায়। জাঙ্কুক ফোন সরিয়ে নেয়। কফির মগে চুমুক দিয়ে উল্টো করে রাতের আকাশের দিকে তাকায় জাঙ্কুক। টিপ টিপ করে জ্বলতে থাকা তারা ব্যতীত আকাশে আজ কিছুই নেই। জাঙ্কুক এইবারের বড় ছেলে, বাবা মায়ের প্রথম সন্তান। ছোট একটা ভাই আছে, নাম সুগা। জাঙ্কুক এমবিবিএস ডাক্তার। 2 বছর আগেই ডাক্তারি পড়া শেষ করে ডাক্তারি পেশায় নিয়োজিত হয়েছে। ইউনো জাঙ্কুকের ছোট কাকার ছেলে। ইউনোর ছোট একটি বোন আছে। ইউনো পড়াশোনা শেষ করে কয়েক মাস আগেই জবে জয়েন করেছে। ওদের জয়েন্ট ফ্যামিলি। তে জাঙ্কুকের ফুফাতো বোন। এই বাড়িতে আসে মাঝে মধ্যে ছুটির দিনে। অন্য সববার আসার পর হাসি খুশি থাকে, তবে এবার আসার পর থেকে মুখটা মলিন আর বিষণ্ণ হয়ে আছে। আজ সকাল থেকে আরো বেশি বিষণ্ণ দেখাচ্ছে, তবে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক দেখানো। জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে রেখেছে পুরোটা সময়, তবে ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি ফুটিয়ে রাখলেও মায়াবী চোখের বিষণ্ণতা লুকিয়ে রাখতে পারেনি জাঙ্কুকের কাছ থেকে। সকাল থেকে জাঙ্কুক ওর উপরে নজর রেখেছে, কয়েকবার চোখ পুষছে সেটাও দেখেছে। পুরোটা সময় করুণ চোখে তাকিয়ে দেখেছে নব দম্পতিকে। ইউনোর মুখে কি সুন্দর হাসি, অথচ আরেকজনের মুখে বিষণ্ণের হাসি। দুজনের চোখাচোখিও হয়েছে অনেকবার, তবে ইউনোর মধ্যে ছিল না কোনো ভাবান্তর। বিয়ে করে সে ভীষণ খুশি। পুনরায় কফির মগে চুমুক দিয়ে বলে, এত ভালোবাসতি একে অপরকে, তাহলে আলাদা হলি কেন? বিয়ে করলি না কেন? জাঙ্কুকের পাশে এসে দাঁড়ায় তে। বয়সে জাঙ্কুকের থেকে 5 বছরের ছোট। তে রেলিং এর উপর হাতে ভর করে আকাশের দিকে তাকিয়ে বলে, ভালোবাসতাম, বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু সে তো করলো না। ভালো যখন বাসতি, তাহলে অন্যজনকে বিয়ে করতে দিলি কেন? তার লাইফ, তার ইচ্ছে, এটা কেমন কথা? কেমন কথা আবার? ভালো তো দুজনেই বাসতি, তাহলে তোর ইচ্ছে প্রাধান্য নেই কেন? তে তার ছেলের হাসি ফুটিয়ে বলে, আমার লাইফে আসাটাও
তার নিজের ইচ্ছেই ছিল, আবার চলে যাওয়াটাও তার নিজের ইচ্ছেই ছিল। এখানে আমার ইচ্ছেটা ফিকে কেন? ও তোর লাইফে আসতে চাইলো, তুই আসতে দিলি কেন? আবার চলে যেতে চাইলেই চলে যেতে দিলি কেন? কি বলতো ভাইয়া, আমরা না চাইতেও একজনের প্রেমে পড়ে যাই, তার মায়ায় জড়িয়ে যাই, তাকে ভালোবেসে ফেলি। আমি তো ভেবেছিলাম বিয়ের আগে কোনো ছেলেকে নিজের লাইফে জায়গা দেব না, এইসব প্রেমে টেমে জড়াবো না। তাহলে জড়ালি কেন? জড়াতে চাইনি তো, জড়িয়ে গেছি। ইউনা আমাকে অনেকবার প্রপোজ করেছিল, আমি বারবার রিজেক্ট করেছি। ও হার মানেনি, ঘুরে ফিরে বারবার প্রপোজ করত, বারবার নিজের ভালোবাসার কথা বলতো, পাগলামি করত। ওর এইসব দেখতে দেখতে এক সময় আমার মন নরম হয়ে যায়, না চাইতেও ওর সাথে জড়িয়ে যায়। তাহলে আজ ওর সেই ভালোবাসা পাগলামি কই গেল? এক্সের কাছে। এক্সের কাছে? 4 দিন আগে রাতে ইউনা আমাকে কল করে, তখন জানায় আমার সাথে ওর রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। আমি কারণ জিজ্ঞাসা করলে জানায় মামা মামি নাকি ওর বিয়ে ঠিক করেছে। আমি বললাম বাড়িতে আমাদের কথা জানাও। ও বলল মামা মামির মুখের উপরে কথা বলতে পারবে না, তারা যার সাথে ওর বিয়ে ঠিক করেছে তাকেই বিয়ে করবে। আমি যেন ওকে ভুলে যাই আর নতুন জীবন শুরু করি। আর আমি যদি ওকে সত্যি ভালোবেসে থাকি, ওর ভালো চেয়ে থাকি, ও ভালো থাকুক, সুখে শান্তিতে থাকুক, তাই চাই। তাহলে যেন বিয়েতে কোনো সিনক্রেট না করি এবং আমাদের সম্পর্কের কথা কাউকে না বলি। তার 2 দিন পরেই জানতে পারি যেই মেয়ের সাথে ইয়োনোর বিয়ে ঠিক হয়েছে সেই মেয়ে ইয়োনোর এক্স ছিল। আমার সাথে ইয়োনোর রিলেশন 1 বছরের ছিল, আর ওই মেয়ের সাথে 6 বছর ধরে, যদিও মাঝখানে 2 বছর কোনো যোগাযোগ ছিল না। 4 বছর কন্টিনিউ করার পর ব্রেকআপ হয়ে গিয়েছিল ওদের। তারপর ইউনো আমার পিছনে পড়ে, এখন আবার আমাকে ছেড়ে এক্সের কাছে ফিরে গেছে। তুই জানতি না ওর এক্সের ব্যাপারে? ও যে আগেও রিলেশনে ছিল তোকে বলেনি? না, জানলে কোনোভাবেই ওর সাথে সম্পর্কে জড়াতাম না। আমার কাছ থেকে সব লুকিয়ে রেখেছে এবং এখনো কিছু বলেনি। কথাগুলো বলার সময় তের কণ্ঠস্বর কেঁপে কেঁপে ওঠে। কফির মগে পুনরায় চুমুক দিয়ে জাঙ্কুক বলে, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না, একটুও না। কষ্ট হচ্ছে না? তাহলে এখানে অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগের মেসেজগুলো পড়ছিলি কেন? পড়ছিলাম না তো। কি করছিলি তাহলে? দেখছিলাম। কি? একটা মানুষ কিভাবে রং বদলায়, কিভাবে পাল্টে যায়। তাহলে কাঁদছিলি কেন? ঠকে গেছি তাই। জীবনে প্রথম কাউকে ভালোবেসেছিলাম আর ঠকেও গেলাম। ওকে তো বলিনি আমার লাইফে আসতে, ও জোর করে এসেছিল। তাহলে জোর করে আটকে রাখলি না কেন? ও যে শুধু লিসার সাথে রিলেশনে ছিল তা না, ওদের ফিজিক্যাল রিলেশন হয়েছিল অনেকবার। কিভাবে এমন একটি মানুষের সাথে প্রেমালাপ করেছি ভাবতেই ঘৃণা হচ্ছে নিজের উপরে। মুভ অন কর। এত বাজেভাবে কেন ঠকে গেলাম আমি? আমি তো কাউকে ঠকাইনি, তাহলে আমি কেন ঠকলাম? ভালো মানুষরাই ঠকবে, তাই বলে অতীত নিয়ে পড়ে থাকবি? সব ভুলে মুভ অন কর। মুভ অন করে গেছি তো। আমি ভুলে গেছি ইউনো নামে কেউ আমার জীবনে আদৌ ছিল, ছিল আমার লাইফে। খুব ভালো। সে অন্যজনের সাথে ভালো থাকতে চেয়েছে, সুখে শান্তিতে থাকতে চেয়েছে। থাকুক, আমি না হয় ভালো থাকবো অন্য কারোর সাথে। তবে তাকে তো ঠকানো হবে, তাই না ভাইয়া? কফির মগে শেষ চুমুক দেয় জাঙ্কুক। রেলিং এর উপর কফির খালি মগটা রেখে তের দিকে ঘুরে দাঁড়ায়। তেও ঘাড় ঘুরিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকায়। আচ্ছা আলোয় বোঝা যাচ্ছে না কারো মুখ, শুধু মানুষের অবয়ব দেখা যাচ্ছে। তুই রাতে ছাদে দাঁড়িয়ে অন্ধকার আকাশ দেখতে ভালোবাসলেও একা অন্ধকারে থাকতে ভয় পাস। সেখানে ঘুটঘুটে অন্ধকারে একা একা দাঁড়িয়েছিলি, ভয় করলো না? তুমি জানো আমি অন্ধকারে ভয় পাই? জানবো না কেন? আমি তো বলিনি তোমায়, তবুও আমি জানি। ও, আমার প্রশ্নের উত্তর পাইনি ভাইয়া। বিয়ে করবি আমাকে? বিস্ফোরিত নয়নে জাঙ্কুকের মুখের দিকে তাকাইতে, বউ হবি আমার? বিয়ে করবি আমায়? এসব কি বলছো ভাইয়া? ঠিকই বলছি, বিয়ে করবি আমাকে? সবকিছু জানার পরেও এমন কথা বলছো? হ্যাঁ। কেন? ভালোবাসি তাই। তে যেন ঝটকা খেলো জাঙ্কুকের কথা শুনে। কি বললে তুমি? ভালোবাসি তোকে। পাগল হয়ে গেছো নাকি তুমি? পাগল কেন হতে যাব?
সবকিছু জানার পরেও এমন কথা কিভাবে বলছো তুমি? তোর কি মনে হয় তোদের রিলেশনের কথা আমি আজকে জানতে পেরেছি? তাহলে কবে থেকে জানো? আরো 8-9 মাস আগে থেকেই জানি। প্রথমে তোদের দুজনের হাবভাব দেখে সন্দেহ জেগেছিল, পরে শিওর হয়ে যায়। কিন্তু হঠাৎ ইয়োনোর বিয়ে লিসার সাথে হওয়ায় অবাক হয়েছিলাম। আমি ভয় পাচ্ছিলাম তুই এবার উল্টোপাল্টা কিছু না করে বসিস, কিন্তু তুই নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করেছিস এই কদিন। বউ বাড়িতে নিয়ে আসার পর তোকে ড্রয়িং রুমে না দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। পুরো বাড়ি খুঁজে তোকে না পেয়ে তাড়াহুড়ো করে ছাদে উঠে আসি। তোকে দেখেই ভিতর থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। ভয় পেয়েছিলে নাকি যে ছাদ থেকে লাফ দেব? প্রায় এরকমই। আমিও তো দুর্বল নই যে আমাকে কেউ ঠকিয়েছে তাই আমি নিজের জীবন শেষ করে দেব। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাইনি। কি বিয়ে করবে আমায়? একটা ছেঁকা খাওয়া মেয়েকে বিয়ে করবে, নাকি করুণা করছে আমাকে? তোর কি মনে হয়? কিছুই না। জাঙ্কুক তের একদম কাছাকাছি এসে দাঁড়ায়, তবে ছোঁয়া লাগে না দুজনের। আকাশের দিকে তাকিয়ে জাঙ্কুক বলে, তুই 1 বছর আগে ইউনুর সাথে সম্পর্কে জড়িয়েছিস তাই তো? হুম। কিন্তু আমি তো তোকে গত 5 বছর ধরে ভালোবাসি। কথাগুলো শুনে পুনরায় বিস্ফোরিত নয়নে তাকায় তে। অবাক হচ্ছিস? হুম। 5 বছর আগে ঈদের পর তুই এ বাড়িতে এসেছিলি। সেদিন ছিল তোর জন্মদিন। পরনে ছিল লাল গাউন। তোকে দেখতে পুরো লাল পরীর মতো লাগছিল। সেদিনই জীবনে প্রথম বসন্তের হাওয়া লেগে যায় আমার 23 বছরের জীবনে। আমি না চাইতো বারবার তোর দিকেই তাকিয়েছিলাম সেদিন। সেদিন এমন ভাবে তোর প্রেমে পড়েছিলাম যে আর উঠতে পারিনি। সেই যে পড়েছি তো পড়েছি। তোর বয়স কম, আমারও বয়স কম, তাই আর নিজের মনের কথাগুলো তোকে বলিনি। বললে হয়তো আবেগের বশবর্তী হয়ে তুই পড়াশোনা ছেড়ে এইসব নিয়ে পড়ে থাকবি, তাই তোকে নিয়ে ফুপা ফুপুর অনেক আশা। আমি ভেবেছিলাম পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর একেবারে বিয়ের প্রস্তাব পাঠাবো ফুপার কাছে। আর তোকে হারানোর ভয় ছিল না আমার, কারণ তুই বরাবরই প্রেম ভালোবাসা থেকে দূরে থেকেছিস। আর তোর পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত তোকে বিয়েও দেবে না। তাই আমি নিশ্চিন্তেই ছিলাম তোকে হারাতে হবে না। দিন আগাতে থাকে, আমি তোর প্রেমে বিভোর হতে থাকি। চাইলেও তোকে মাথা থেকে বের করতে পারতাম না। যত বের করতে চাইতাম ততই জেকে বসতি। তোর কথা মনে হলেই পাগল পাগল লাগতো। মন চাইতো ছুটে তোর কাছে চলে যেতে। সময় আগায়, সময়ের সাথে সাথে আমরা বড় হয়ে উঠি। আমার ডাক্তারি পড়া শেষ হলো। ডাক্তারি পেশায় জয়েন করলাম। ভাবলাম এবার বিয়ের প্রস্তাব পাঠাই। তারপর মনে হলো মাত্রই তো চাকরি হলো, কয়েক মাস পার হোক, তারপরে পাঠাবো। 6 মাস পেরিয়ে গেলে ভাবলাম এবার পাঠাই। তখন তোর দাদি মারা গেল। সেবারও ভাবা অবধি থেমে গেলাম। তারপর তোর পরীক্ষা ঘনিয়ে এলো। বিয়ের প্রস্তাব আর পাঠানো হলো না। তোকে ছাড়া থাকতে দম বন্ধ হয়ে আসতো আমার। মন টিকতো না কোথাও। ভাবলাম পরীক্ষা শেষ হলেই প্রস্তাব পাঠাবো। এবারও আর কেন যেন মিস হলো। কিন্তু সেবার আর হলো না। পুরো কপাল আমার। বারবার একটার পর একটা বাধা আসতোই। এভাবে 1টা বছর পেরিয়ে গেল। একটু থেমে লম্বা করে একটি শ্বাস টেনে নেয় জাঙ্কুক। ওর মুখের দিকে তাকিয়ে আছে তে। পুনরায় বলতে শুরু করে, ভাবলাম এবার বিয়ের প্রস্তাব পাঠাবোই পাঠাবো। কোনো কিছুতেই আটকাতে পারবে না আমায়। কিন্তু ওই যে পুরা কপাল আমার। তুই ইউনোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়িস তখন। আমি মনে প্রাণে চাইতাম আমার ভাবনা মিথ্যে হোক, আমার ধারণাগুলো ভুল হোক, এমন কিছু যেন না হয়। কিন্তু আফসোস এমনটাই হয়েছিল। আমি যখন শিওর হলাম তুই ইউনোর সাথে সম্পর্কে আছিস, তখন আমার দুনিয়া থমকে যায়। বুকের ভিতর কতটা যন্ত্রণা হচ্ছিল কাউকে বোঝাতে পারবো না। আমার 4 বছরের একপাক্ষিক ভালোবাসা, আমার সাজানো স্বপ্ন, সংসার, আমার ঘর, আমার প্রেম, আমার অপেক্ষা সব শেষ। আমি খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না, কোনো কিছুতেই মন বসাতে পারতাম না। তারপর ভাবলাম তুই আমার ভাগ্যেই নেই। থাকলে অবশ্যই আমার কাছেই আসতি। নিজের নিয়তিকে মেনে নেওয়ার চেষ্টা করলাম, তবে পারলাম কই। ভুলতে পারিনি তোকে। এই 1 বছরে আরো বেশি করে তোর মায়ায় আটকে গেছি।
এই 1 বছর এই বাড়িতে তোর আনাগোনা ছিল বেশি, না চাইতো তোকে বারবার দেখতে হয়েছে, আর পুরনো অনুভূতিগুলো মাথাচাড়া দিয়ে উঠতো। তখন আমার বারবার মনে হতো, কেন আমি আগে আমার অনুভূতিগুলো তোর কাছে প্রকাশ করলাম না। করলে হয়তো তুই আমার হতি। যাকে আমি 4 বছর ধরে ভালোবাসলাম, সে হবে আমার ছোট ভাইয়ের বউ। ভাবতেই কান্না বেরিয়ে আসতে চাইতো। তবে আমি বহু কষ্টে নিজেকে স্বাভাবিক রাখতাম সকলের সামনে। তবে আস্তে আস্তে কি থেকে কি হয়ে গেল আমি জানতাম না। হঠাৎ ইয়নোর বিয়ে লিসার সাথে ঠিক হয়, যেমন অবাক হয়েছিলাম, খুশিও হয়েছিলাম ঠিক তেমন। আল্লাহ তাআলা যা করেন অবশ্যই বান্দার ভালোর জন্যই করেন। আমার মনে আবার আশা জাগে তোকে পাওয়ার। এবার আর কোনো চান্স ছাড়বো না আমি। এই কয়েকদিন আমি তোকে নজরে নজরে রেখেছি, ভালোবাসা প্রকাশ করতে গিয়েও করতে পারিনি। তুই ব্যাপারটা কিভাবে নিবি এটা ভেবেই, তুই একসেপ্ট করবি নাকি রিজেক্ট করবি ভয় পাচ্ছিলাম। তুই তো জানিস ছোট থেকেই আমি চাপা স্বভাবের, নিজের অনুভূতি সহজে প্রকাশ করতে পারি না। আজকে মনের সাথে যুদ্ধ করে কথাগুলো তোকে বললাম। আমি তোকে ভালোবাসি, সারা জীবন আগলে রাখবো তোকে। বিয়ে করবি আমায়, বউ হবি আমার। বলেই ঘাড় ঘুরিয়ে তাকায় তের দিকে। আগে বলনি কেন কথাগুলো? 1 বছর আগে বললে তো ভুল মানুষ আসতো না আমার জীবনে। তুমি তো দ্বিতীয় পুরুষ হতে না তাহলে। ঠকেছিস ভালো হয়েছে, তাহলেই না আমাকে বেশি বেশি ভালোবাসবি। আর তোকে হারিয়ে ফিরে পাওয়ার আনন্দ আমি না হয় একটু বেশি বেশি ভালোবাসবো। কি বলিস? তে কিছুই বললো না। বিয়ে করবি আমাকে? কবে? যদি বলি আজকেই? আজকেই? একবার ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আবার না হয় নিলাম। কিন্তু মামা মামি বাকি সবাই রাজি হবে কি? তাদের রাজি করানোর দায়িত্ব আমার। শুধু তুমি রাজি হলেই হলো। তুমি? হ্যাঁ তুমি। এতদিন তুমি আমার ফুফাতো বোন ছিলে, কিন্তু কিছুক্ষণ আগে থেকে তুমি আমার প্রেমিকা, আর একটু পর হবে আমার বউ। তে কিছু না বলে হাসে, চোখের কোণে বেয়ে গড়িয়ে পড়ে পানি। জাঙ্কুকের মতো একজনের ভালোবাসা কেন বুঝতে পারিনি এতদিন? খাঁটি ভালোবাসা ছেড়ে ভেজালের মাঝে ডুবে গিয়েছিল। মানুষ ঠিকই বলে প্রথম ভালোবাসা ভুল মানুষের সাথেই হয়, তবে অনেকের ক্ষেত্রে হয় না। অনেকের ক্ষেত্রে প্রথম ভালোবাসা সঠিক মানুষের সাথেই হয়, কিন্তু তের ক্ষেত্রে প্রথম ভালোবাসাটা ভুল মানুষের সাথেই হয়েছে। জাঙ্কুক নিজের পকেট হাতে ফোন বের করে কল লিস্ট ঘেঁষে সুগার নম্বর বের করে ডায়াল করে। সাথে সাথেই রিসিভ হয়। হ্যালো ভাইয়া, বলো কোথায় তুই? বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। কেন? একটু বাজারে যা। কিছু লাগবে? কি? মেসেজ করে দিচ্ছি আমি। টাকা আছে তোর কাছে? আছে। কত? ক্যাশ আর ফোন মিলিয়ে 10 হবে হয়তো। আচ্ছা বাজারে যা, আমি মেসেজ দিয়ে বলে দিচ্ছি। আর তোর নগদ অ্যাকাউন্টে টাকা সেন্ড মানি করে দিচ্ছি। অনেক কিছু লাগবে। মেসেজ করে দিচ্ছি, তুই যা, সাথে কাউকে নিয়ে যা। বেশ রাত হয়ে গেছে তো। আচ্ছা রাখছি। জাঙ্কুক কল কেটে ওর দাদার নম্বরে ডায়াল করে। রিং হওয়ার কিছু সময় পরে রিসিভ হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়িতে থেকে কল করছো যে? জরুরি কথা ছিল দাদা। বলো, তুমি কোথায়? হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম মাত্র, রুমেই রয়েছি এখন। বসার রুমে যাও, আর বাড়িতে যারা যারা আছে সবাইকে ডাকো। কেন? দরকার আছে। যা বলবো সকলের সামনেই বলবো। আমি ডাকলে সবাই হয়তো সেভাবে গুরুত্ব দেবে না, কিন্তু তুমি ডাকলে সবাই আসবে। আচ্ছা ডাকছি। নতুন বর বউকেও ডেকো। অবাক হন জাঙ্কুকের দাদা। নতুন বর বউকে কেন ডাকতে হবে? মাত্রই তো বাসর ঘরে গেল ওরা। অবাক হয়েই বললেন, কি বলছো দাদু ভাই? ওরা তো মাত্র বাসর ঘরে গেল। ওরা দুজন এই বাড়ির সদস্য দাদা। জরুরি আলোচনায় ওদেরও থাকার অধিকার আছে। আচ্ছা তুমি যা ভালো বোঝো। সবাইকে ডাকা হলে আমাকে একটি কল দিও। আচ্ছা। কল কেটে কয়েক সেকেন্ড চুপ হয়ে রইলেন যেহো। তার নাতি ছোট নয়, নিশ্চয়ই এমন কিছু বলবে যেখানে সকলের থাকা জরুরি। বেশি না ভেবে রুম থেকে বেরিয়ে আসেন। বসার রুমে বসে রয়েছে অনেকে, তবুও নিজের গলা ছেড়ে বাকি সকলকে 2 মিনিটের মধ্যেই বসার রুমে আসতে বললেন। জিমিনকে পাঠায় নতুন বর বউকে ডেকে আনার জন্য। পুনরায় গলা ছেড়ে তারা দেয় সকলকে দ্রুত আসার জন্য। মুহূর্তেই হুড়মুড় করে বসার রুমে আসতে শুরু করে সবাই। এভাবে ডাকছো কেন? কার কি হলো আবার?
ইউনো মাত্রই বউকে জড়িয়ে ধরে দুটো চুমু খেয়ে প্রেম বাক্য উগড়ে দিচ্ছিল। ডোরে নক পড়ায় বেশ বিরক্ত হয়। বউকে ছেড়ে ডোর খুলতেই দেখে ওর ছোট বোন দাঁড়িয়ে আছে। কি হয়েছে? দাদা ডাকছে তোমাদের। কেন? জানি না, দ্রুত আসতে বললো। বাড়ির সবাই উপস্থিত হয়েছে বসার রুমে, তোমরাও দ্রুত আসো। আসছি, তুই যা। জিমিনা নিচে নেমে আসে। ইচ্ছে না থাকা সত্ত্বেও লিসাকে নিয়ে রুম থেকে বের হয় ইউনো। ওর বাসর রাতের পেছনে কেন পড়লো ওর দাদা? কি বলবে? মনের মধ্যে কেমন একটা ভয় কাজ করছে। হৃদযন্ত্রের শব্দ করতে শুরু করেছে। ভীষণ রকমের ভয় হচ্ছে। তে কিছু বলে দেয়নি তো? 5 মিনিটে বাড়ির সকল সদস্য উপস্থিত হয় বসার রুমে, শুধুমাত্র 4 জন বাদে। জাংকুক, তে, সুগা আর তের ছোট ভাই ইয়নজুন। এই 4 জন আবার কোথায় গেল? যে হোক, জাংকুকের নাম্বারে ডায়াল করে। রিসিভ করে জাংকুক। সবাই এসেছে? তে, সুগা আর ইয়নজুন নেই। আচ্ছা, আমি আসছি। ফোন লাইন বিচ্ছিত করে জাংকুক। জিওপের বড় ছেলে কিম নামজুন বলেন, কি হয়েছে বাবা? সবাইকে ডাকলেন কেন? আর কাকে কল করেছিলেন? ধৈর্য ধরো, এক্ষুনি জানতে পারবে। নতুন বর বউকে এই রাতে ডেকে আনা হলো কেন বাবা? বাড়ির যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় সকল সদস্যের উপস্থিত থাকার অধিকার আছে, তাই ওদেরকে ডাকা হয়েছে। বিরক্ত হয় ইউনো। কোথায় এখন বউকে নিয়ে সুখের বেলায় ভেসে বেড়াবে তা না, এখন মিটিং এ উপস্থিত থাকতে হবে। বিরক্ত হলেও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল সোফার পিছনে। সোফা ভর্তি করে গুরুজনেরা বসে আছে। বেচারা বসারও জায়গা নেই। একটু পরেই ছাদ থেকে নেমে আসে জাংকুক আর তে। জাংকুকের হাতে খালি কফির মগ। জাংকুক কফির মগটি টি টেবিলের উপর রেখে ইউনোর পাশে এসে দাঁড়ায়। তে এসে দাঁড়ায় জাংকুকের পাশে। জাংকুক সোফায় বসে থাকা সকলের দিকে এক নজর তাকায়। সকলের চোখে কৌতূহল। কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা যে ছোট বড় সকলকে উপস্থিত থাকতে হবে? যে হোক, জাংকুকের দিকে তাকিয়ে বলেন, কি বলবে দাদু ভাই? বলো। সবাই তো উপস্থিত হয়েছে, দুজন বাদে। সকলে জিওপের দৃষ্টি অনুসরণ করে সেদিকে দৃষ্টি দেয়। জাংকুকের দিকে তাকিয়ে আছে কিম নামজুন। জাংকুক কি বলবে? কেন ডাকলো সবাইকে? সকলের কৌতূহল আরো বেড়ে গেল। জাংকুক আরেক নজর তাকায় সকলের দিকে, তারপর শান্ত স্বরে বলে, আমি তেকে বিয়ে করতে চাই আজকে। স্তব্ধ হয়ে যায় উপস্থিত সকলে। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল জাংকুকের মুখের দিকে। কেউ কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই জাংকুক থামিয়ে দিয়ে বলে, আমি জানি তোমরা সবাই ভীষণ অবাক হয়েছো আমার কথা শুনে। তারপরেও আমার কথা বলার মাঝে কেউ কোনো কথা বলবে না। আমার কথা শেষ হলেই তোমরা কথা বলবে, তখন আমি তোমাদের সকলের কথা শুনবো। যে হোক স্বাভাবিক স্বরেই বলেন, বলো তোমার যা যা বলার আছে। জাংকুক বাবা মা ফুপা ফুপির মুখের দিকে তাকায়। 4 জনের মুখ থমথমে গম্ভীর হয়ে আছে। জাংকুক বরাবরের মতোই শান্ত স্বরে বলতে শুরু করে, আমি জানি সব বাবা মাই চায় নিজেদের সন্তানের জন্য একজন পারফেক্ট লাইফ পার্টনার। তারা চায় আদর যত্নে বড় করা সন্তান তাদের পছন্দের ছেলে মেয়েকে বিয়ে করুক, তাকে জীবন সঙ্গী করুক। সেখানে আমার বাবা মা বা তের বাবা মা ব্যতিক্রম নয়। আমি জানি তোমাদের চাওয়াটাও এমন। আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি তোমাদের কাছে কোনো কিছু চাইনি কখনো। তোমরা ইচ্ছে করে যা দিয়েছো সেটা নিয়েছি, হোক সেটা আমার পছন্দের বা অপছন্দের। এটা চাই ওটা চাই কখনো তোমাদের কাছে আমি বায়না করিনি। আমার লাইফ নিয়ে তোমরা যা সিদ্ধান্ত নিয়েছো সেটাই আমি মেনে নিয়েছি বিনা বাক্যে। তোমরা আমাকে যেভাবে চলতে বলেছো সেভাবে চলেছি। যা যা বলেছো অক্ষরে অক্ষরে পালন করেছি আমি সব সময়। তোমাদের কথা নড়চড় হয়নি কখনো। বুদ্ধি হওয়ার পর আজ প্রথম এবং শেষবারের মতো তোমাদের কাছে কিছু চাইছি আমি। আমি তেকে চাই সারা জীবনের জন্য আমার করে। আর কোনোদিন কিছু চাইবো না তোমাদের কাছে। আমি তেকে ভালোবাসি গত 5 বছর ধরে। যদিও তে ভালোবাসতো না বা জানতোও না। ওকে একটু আগেই বলেছি আমার ভালোবাসার কথা। ওকে ভালোবাসি বলেই এতদিন বিয়ে করতে চাইনি আমি। বারবার বিয়ের বিষয়টা এড়িয়ে গেছি। ওকে আমি রাজি করিয়েছি বিয়ে করার জন্য। ওকে আমি ভালো রাখবো, সারা জীবন আগলে রাখবো। ওর চাওয়া পাওয়া ইচ্ছে সব সময় নিজের সর্বোচ্চ দিয়ে পূরণ করার চেষ্টা করব। বিয়ের পরেও ও নিজের স্টাডি কন্টিনিউ করবে, ফুপা ফুপির স্বপ্ন পূরণ করবে। শুধু ও আমার সাথে থাকবে, এটাই আমার চাওয়া।
ওর সাথে আমিও ভালো থাকবো, সুখে থাকবো। ওকে ছাড়া আমি আমার ভবিষ্যৎ কল্পনা করতে পারি না। ওকে ছাড়া আমি আমার লাইফে দ্বিতীয় কাউকে কোনোদিন জায়গা দিতে পারবো না। তোমরা দু পরিবার আমাদের দুজনের চরিত্র সম্পর্কে অবগত আছো আগে থেকে। আমি চাই তোমরা আমার ভালোবাসাকে মেনে নেবে। আমি আর কোনোদিন কিছু চাইবো না তোমাদের কাছে। এটাই আমার প্রথম আর শেষ চাওয়া। এতটুকু বলেই থামে জাঙ্কুক। সকলেই চুপচাপ ওর কথা শুনছিল এতক্ষণ। কাউকে কিছু বলতে না দিয়ে জিহোপ বলেন, এই বিয়েতে কার কোনো অমত নেই আশা করছি। কেউ কিছু বলল না। একটু চুপ হয়ে থেকে কিম নামজুন বোনের জামাইয়ের দিকে তাকিয়ে বললেন, তোমার কি মতামত বোগাম? বোগাম একবার মেয়ের মুখের দিকে তাকান। মেয়ের করুণ দৃষ্টিতে তাকিয়েছে তার মুখের দিকে। মেয়ের ওই করুণ দৃষ্টি উপেক্ষা করতে পারলেন না। তিনি জানালেন, জাঙ্কুকের মতো ছেলে লাখে একটা। অনেক বছর ধরেই দেখে আসছে জাঙ্কুককে। তার মেয়েকে ভালো রাখবে জাঙ্কুক। আমার অমত নেই এই বিয়েতে। আমার মেয়ে যার সাথে ভালো থাকতে চায় তার সাথেই থাকবে। ওর খুশিতেই আমার খুশি। যে হোক, ছেলের বউয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, তোমার মতামত কি বৌমা? জিন বলেন, জাঙ্কুক যা চায় তাই হবে। ওর সুখেই আমার সুখ। সংসার যেহেতু ও করবে, তাই ওর পছন্দের মেয়ের সাথে বিয়ে হোক। তেকে ছোট থেকেই বড় হতে দেখেছি চোখের সামনে। তাহলে সবাই রাজি তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। ইউনোর মুখ গম্ভীর থমথমে। তে জাঙ্কুককে কেন বিয়ে করতে রাজি হলো? আর আজকেই কেন বলল বিয়ের কথা? আগে পরে কেন বলল না? কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে তের মুখের দিকে তাকায়। তবে দেখতে পেল না জাঙ্কুকের সুঠম দেহের আড়ালে ঢাকা পড়েছে তে। গম্ভীর চোখ মুখে ইউনোর মুখের দিকে তাকায় জাঙ্কুক। সাথে সাথে চোখ সরিয়ে নেয় ইউনো। এই বিয়েটা মানতে পারছে না ইউনো। সারা জীবন চোখের সামনে দেখতে হবে তেকে বড় ভাইয়ের বউ হিসেবে। যার সাথে 1 বছর প্রেম করেছে তাকেই ভাবি বলে ডাকতে হবে। কেমন হাসফাস লাগছে ওর। দুটো প্যাকেট হাতে নিয়ে ভিতরে প্রবেশ করলো সুগা আর ইয়ঞ্জু। সবাইকে বসার রুমে জড়ো হয়ে থাকতে দেখে কপাল কুঁচকালো দুজনে। তবুও কোনো কথা না বলে ভাইয়ের দিকে এগিয়ে যায় সুগা। হাতের প্যাকেট দুটো উঁচু করে ধরে বলে, যা যা বলেছিলে নিয়ে এসেছি ভাইয়া। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে ছোট ভাইয়ের মুখের দিকে তাকায়। হাতে নিয়ে দাঁড়িয়ে থাক। কিছু না বলে তাই করে সুগা। কাজীকে ডাকা হোক তাহলে। বড় ছেলে মুখের দিকে তাকিয়ে জেহব বলে। সম্মতি দিয়ে ফোন চোখের সামনে ধরে কাজীর নম্বরে ডায়াল করে কিম নামজুন। 15 মিনিটের মধ্যে কাজী চলে আসে। জাঙ্কুক দাদার মুখের দিকে তাকিয়ে বলে, আমি আসছি একটু। বলেই নিজের রুমের দিকে পা বাড়ায়। কিছু সময় পরেই আবার ফিরে আসে হাতে একটি লাল বক্স নিয়ে। বক্সটা বাড়িয়ে দেয় মায়ের দিকে। এটাতে অল্প কিছু স্বর্ণের জুয়েলারি আছে। তোমার জন্য জুয়েলারি কিনতে গেলে এর জন্য কিনে আনতাম। ভেবেছিলাম তোমাদের পাঠাবো ফুপির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ে ঠিক করে এগুলো থেকে দিয়ে আসবো। কিন্তু সেসব তো আর কিছুই হলো না। এখন এগুলো তুমি থেকে পরিয়ে দাও নিজের হাতে। বিনা বাক্যে বাক্স হাতে তুলে নেয় জিন। তেকে সোফায় বসানো হয়েছে। শাড়ি পরাতে চাইলেও নিষেধ করেছে জাঙ্কুক। সেসবের কোনো প্রয়োজন নেই। অফ হোয়াইট লেহেঙ্গাতেই সুন্দর দেখা যাচ্ছে। ফর্সা গায়ে আরো রংটা উজ্জ্বল হয়ে উঠেছে এই লেহেঙ্গা পরায়। বিয়ে উপলক্ষে ভারী মেকআপ করেছে। শুধু জুয়েলারি পরলেই হবে। অল্প কিছু সময়ের মধ্যে জুয়েলারি পরিয়ে দেয় জিন। ডায়মন্ডের নাকফুল, স্বর্ণের কানের দুল, বালা আর চেইন, সাথে দুটো আংটি। সুগাইয়ের কাছ থেকে একটি ব্যাগ নেয় জাঙ্কুক। ব্যাগের ভেতর থেকে বের করে মেরুন রঙের দোপাট্টা। নিজের হাতে দোপাট্টা দিয়ে ঘোমটা দেয়। লজ্জা পায় তে। সুগা বুঝতে পারে কেন তার ভাই এসব নিয়ে আসতে বলেছিল কোনো প্রশ্ন ছাড়া। কাজী জেহপের দিকে তাকিয়ে বলেন, দেনমোহরের টাকা কত ধার্য করবেন? জাঙ্কুক বলে, তে যা বলবে তাই। তে চোখ তুলে জাঙ্কুকের মুখের দিকে তাকায়। জাঙ্কুকের চোখের ইশারায় বলতে বলে। তে আবার বাবা মায়ের মুখের দিকে তাকায়। তারাও বলতে বলে। তে নিচের দিকে দৃষ্টি স্থির রেখে বলে, 50,000। সবাই বেশ অবাক হয়, আবার খুশিও হয়। কাজী সাহেব 50,000 লিখতে গেলে জাঙ্কুক থামিয়ে দিয়ে বলে, 2 লাখ লিখুন। আমার কাছে বর্তমানে 2 লাখ টাকাই ক্যাশ আছে। যে হোক, মেয়ে আর মেয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, তোমরা কত চাও? জাঙ্কুক যা বলেছে তাই।
বিয়ে পড়ানো শেষ হয়। সুগার হাতের ব্যাগ থেকে খেজুরের প্যাকেট বের করে একটি ইয়ঞ্জনের হাতে দেয় আর অন্যটি নিজের হাতে নেয়। তারপর সকলের মাঝে খেজুরগুলো বিলিয়ে দেয়। পুরোটা সময় নীরব হয়ে রইল ইয়োনো। ইচ্ছে না থাকা সত্ত্বেও একটি খেজুর মুখে পুরে দেয়। এই মিষ্টি খেজুরও ওর কাছে বিষের চেয়েও বিচ্ছিরি লাগছে খেতে। তের হাত ধরে নিজের রুমের দিকে এগিয়ে যায় জাঙ্কুক। ইয়োনো নিজের জায়গায় দাঁড়িয়ে দেখলো ওদের দুজনের চলে যাওয়া। কেন যেন কষ্ট হচ্ছে বুকের ভিতরে। জাঙ্কুকে সহ্য করতে পারছে না তের পাশে। ইচ্ছে করছে জাঙ্কুকের হাত থেকে তের হাত ছিনিয়ে আনতে। দাদার কথায় সেদিকে তাকায় ইয়োনো। ইয়োনো, দাঁড়িয়ে আছো কেন? নববধূ নিয়ে নিজের রুমে যাও। বাকি সবাইও যে যার বরাদ্দকৃত রুমে চলে গেল। হ্যাঁ দাদা। ইয়োনো বউয়ের হাত ধরে নিজের রুমের দিকে এগিয়ে যায়। লিসাকে এখন ওর মোটেও ভালো লাগছে না। কিছুক্ষণ আগেও লিসার প্রতি যে আকর্ষণ ছিল সেটা এখন আর নেই। মনে হচ্ছে লিসাকে বিয়ে করে নিজের জীবনে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু লিসাকে বিয়ে করার পরিবর্তে নিজের ব্রাইট ফিউচার পেতে চলেছে। সেটার জন্য হলেও লিসার সাথে মানিয়ে চলতে হবে। কিন্তু এখন ওর মন মস্তিষ্ক জুড়ে ঘুরঘুর করছে তে। নিঃসন্দেহে তের চেয়ে লিসা সুন্দর, স্মার্ট, স্টাইলিস্ট। তবুও তেকে মাথা থেকে সরাতে পারছে না এখন। নিজের রুমে এসে প্রথমেই ক্যাবিনেটের ড্রয়ার খুলে জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, এখানে তোমার জন্য কিছু গিফট আছে, দেখো পছন্দ হয় কিনা। তে ক্যাবিনেটের কাছে এগিয়ে আসে, বসে দু পায়ে ভর করে একটা একটা করে বক্স বের করতে থাকে ভেতর থেকে। পুরো ক্যাবিনেট ভর্তি শুধু বক্স দিয়ে। প্রত্যেকটা বক্সের উপরে ছোট ছোট চিরকুট লেখা রয়েছে। গত 5 বছর জন্মদিনের 5টা গিফট বক্স, 9টা ঈদের গিফট বক্স। গিফট বক্সগুলোর উপরে হাত বুলাইতে কেন যেন ওর ভীষণ কান্না পাচ্ছে। নীরবে এতটা ভালোবাসছে জাঙ্কুক, ওকে কেন বলেনি আগে? বললে তো দুজনের একজনকেও কষ্ট পেতে হতো না। তে উঠে দাঁড়ায়, জাঙ্কুকের চোখের দিকে টলমল চোখে তাকিয়ে ধরা গলায় বলে, এত ভালো কেন বেসেছো? আমি কি পারবো তোমার এই ভালোবাসার মর্যাদা দিতে? জাঙ্কুক বুকে টেনে নেয় তেকে, শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে ভালো না বাসলেও চলবে। আমার একার ভালোবাসায় আমি তোমাকে পরিপূর্ণ করে দেব। কিন্তু সেই সুযোগটা কি তুমি আমাকে দেবে তে? তুমি কি আমাকে এত তাড়াতাড়ি মেনে নিতে পারবে? তে কোনো কথা বলে না, নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে জাঙ্কুকের মুখবাণী। তারপরে জাঙ্কুকের গালে একটি ছোট্ট চুমু এঁকে দিলে জাঙ্কুক তের সম্মতি বুঝতে পেরে তেকে কোলে তুলে নেয় আর দুজনে হারিয়ে যায় ভালোবাসার এক গভীর সাগরে। How you don't know how to keep your business clean? Mommy, I know daddy's getting hot. And the money's hot. Doing something unholy. He's something. প্রত্যেকটা মানুষ তার জীবনে সঠিক ভালোবাসা খুঁজে পাক, হোক সেটা শুরুতে বা দেরিতে। তারপরও তারা তাদের জীবনে সঠিক মানুষটিকে খুঁজে পাক, এই দোয়াই করি। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।